ঢাকার আকাশছোঁয়া পেন্ট হাউসের কাঁচের দেওয়ালের ওপারে শহরটা যখন নিয়ন আলোয় ঝলসানো এক দানবের মতো জেগে থাকত, তারিক রহমানের একাকিত্ব তখন অতল সাগরের মতোই গভীর হয়ে উঠত। নমস্কার, অলৌকিক আর্কাইভের এই পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে শুনবেন দ্য গ্র্যাটিটিউড অফ দ্য সামেবিটো। এটি একটি প্রাচীন ও প্রচলিত জাপানি লোকগল্প। আধুনিক শ্রোতাদের কথা ভেবে আমরা এই গল্পটি একটু নতুনভাবে উপস্থাপনা করছি। চলুন শুরু করা যাক দ্য গ্র্যাটিটিউড অফ দ্য সামেবিটো। তারিক রহমান ছিলেন একালের এক জাদুকর। তার আঙুলের ছোঁয়ায় কোডিং পরিণত হতো সম্পদে, আর তার প্রতিষ্ঠান প্রযুক্তি বিশ্বে এক পরিচিত নাম। তার পেন্ট হাউসটি ছিল এক শূন্যতার রাজ্য, ঝকঝকে, জীবাণুমুক্ত আর নিঃশব্দ। মাঝে মাঝে তিনি তার স্মার্ট হোম ডিভাইসকে জিজ্ঞেস করতেন, আজকের আবহাওয়া কেমন? আর একটি কৃত্রিম কণ্ঠস্বর উত্তর দিত। সেই যান্ত্রিক স্বরই ছিল তার একমাত্র সঙ্গী। জানলার কাচের উপর জমে থাকা বাষ্পে আঙুল দিয়ে অর্থহীন নকশা আঁকতে আঁকতে তিনি নিচের শহরকে দেখতেন। সোডিয়াম বাতির হলদে আভা হাতির ঝিলের জলে কাঁপে, দূর থেকে ভেসে আসে হর্নের সম্মিলিত কোলাহল, আর তপ্ত পিচের উপর বৃষ্টির ফোঁটা পড়ার সোঁদা গন্ধ। এই শহরটা জীবন্ত, কিন্তু তারিকের কাছে তা ছিল এক দূরের প্রতিচ্ছবি মাত্র। তার বিশ্বাস ছিল এই শূন্যতা কেবল একজন নিখুঁত, প্রায় পৌরাণিক সৌন্দর্যের অধিকারী নারী পূরণ করতে পারে। এক গুমোট রাতে যখন শহরের কোলাহল কিছুটা স্তিমিত, তারিক হাতির ঝিলের ব্রিজের উপর দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলেন। ঠিক তখনই তিনি অদ্ভুত এক সত্তাকে দেখলেন রেলিং এর ধারে গুটিসুটি মেরে বসে থাকতে। তার দেহ মানুষের মতো, কিন্তু ত্বক ছিল যেন জমাট বাঁধা মধ্যরাতের অন্ধকার। মুখটা যেন কোনো প্রাচীন ভাস্করের খোদাই করা। তার থুতনিতে ছিল একটা অদ্ভুত দাড়ি, যেন কোনো পৌরাণিক ড্রাগনের কেশর। আর পান্নার মতো তার সবুজ চোখ দুটো রাতের অন্ধকারে জ্বলজ্বল করছিল। তারিক প্রথমে চমকে উঠলেও প্রাণীটির চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত কোমলতা আর অসহায়ত্ব দেখতে পেলেন। তারিক কাছে যেতেই সেই জলজ প্রাণীটি এক করুণ অথচ স্পষ্ট কণ্ঠে কথা বলে উঠল। সে জানালো তার নাম জলমানব এবং সে গভীর সমুদ্রের এক লুকোনো সাগর রাজ্যের অধিবাসী। এক সামান্য ভুলের জন্য তাকে তার রাজ্য থেকে নির্বাসিত করা হয়েছে। এই ভিন গ্রহের মতো পৃথিবীতে সে আশ্রয়হীন এবং ক্ষুধার্ত। তার প্রতিটি শব্দে ঝরে পড়ছিল নির্বাসনের যন্ত্রণা আর সাহায্যের আকুতি। এই অদ্ভুত প্রাণীর অসহায়ত্ব তারিকের মনকে স্পর্শ করল। তিনি নিজের ভেতরের দ্বিধাকে সরিয়ে রেখে এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি জলমানবকে তার পেন্ট হাউসের বিশাল ইনফিনিটি পুলে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিলেন। জলমানব কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকালো, আর সেই রাত থেকে তারিকের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এক নতুন রহস্যময় অতিথির আগমন ঘটল। করুণার বশে নেওয়া এই একটি সিদ্ধান্ত যে তারিকের সাজানো গোছানো জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। কয়েক মাস পরের কথা। তারিক ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমিতে একটি উচ্চ পর্যায়ে চিত্র প্রদর্শনীতে আমন্ত্রিত হলেন। এটি ছিল শহরের শিল্প, সংস্কৃতি আর বৃত্তের মেলবন্ধন, যেখানে জয়নুল আবেদিন অনুপ্রাণিত শান্ত গ্রাম বাংলার পাশে ঝুলছিল শহরের বিশৃঙ্খলাকে ধারণ করা পরাবাস্তব ক্যানভাস। তারিক এখানে এসেছিলেন তার জীবনের সেই অপূর্ণ ক্যানভাসের রঙের সন্ধান করতে, আর সেখানেই তিনি তামান্নাকে প্রথম দেখলেন। তামান্না শুধু সুন্দরী ছিলেন না, তার চলার ভঙ্গিতে, তার তাকানোর গভীরতায়
এক অপার্থিব স্নিগ্ধতা ছিল যা তারিককে মুহূর্তেই সম্মোহিত করে ফেলে। তার কাছে মনে হলো গ্যালারির দেয়ালে ঝোলানো শিল্পকর্মগুলোর চেয়েও জীবন্ত এবং নিখুঁত শিল্প তামান্না নিজেই। তার অস্তিত্বের আলোয় তারিকের নিজের সমস্ত অর্জন, তার কোম্পানি, তার পেন্ট হাউস, তার সম্পদ সবকিছুই ফাঁপা আর ধূসর বলে মনে হলো। তিনি যেন তারিকের জীবনের সেই হারিয়ে যাওয়া মাস্টারপিস যা তিনি এতদিন ধরে খুঁজে চলেছেন। অনুসন্ধান করে তারিক জানতে পারলেন তামান্নার প্রভাবশালী এবং কিছুটা খামখেয়ালি পরিবার বিয়ের জন্য এক অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন। এটি কোনো গতানুগতিক যৌতুক নয়, বরং বরের যোগ্যতা প্রমাণের এক কঠিন পরীক্ষা। বরকে বাগদানের উপহার হিসাবে এমন একটি ভাস্কর্য দিতে হবে যাতে 10,000 নিখুঁত এবং নৈতিকভাবে সংগৃহীত রেড বেরিল ক্রিস্টাল থাকবে। রেড বেরিল পৃথিবীর অন্যতম দুর্লভ রত্ন। এই শর্তটি ছিল এক অসাধ্য সাধন করার নামান্তর। জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির সন্ধান পেয়েও তা অর্জনের এই অসম্ভব শর্তের কথা শুনে তারিকের বুকের ভেতরটা এক মুহূর্তে ফাঁকা হয়ে গেল। আনন্দের শিখাটি নিভে গিয়ে তার জায়গায় জন্ম নিল নিকষ কালো হতাশা। এরপর তারিকের জীবনে নেমে এলো এক অদ্ভুত অসুস্থতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর কোনো ব্যাখ্যা ছিল না। এটি ছিল আশাহীনতার অসুখ, এক গভীর মনোদৈহিক অবসাদ যা তার শরীরকে ভিতর থেকে শুষে নিচ্ছিল। এই হতাশা ছিল এক ভারী বোঝার মতো, এক শীতল শূন্যতা যা তার প্রতিটি নিঃশ্বাসকে ভারাক্রান্ত করে তুলেছিল। তারিক নিজেকে পৃথিবী থেকে গুটিয়ে নিলেন, তার $1 বিলিয়ন কোম্পানির প্রতি আগ্রহ হারিয়ে ফেললেন, খাবার আনটাচ পড়ে থাকতো এবং অবশেষে তিনি বিছানায় আশ্রয় নিলেন। তার বিশাল অ্যাপার্টমেন্টের জানলার বাইরে শহরের আলো ঝাপসা হয়ে আসতো, কিন্তু তার ভিতরের অন্ধকার আরো ঘনীভূত হতো। একজন বিশেষজ্ঞ ডাক্তার অসহায় রায় দিলেন, আপনার শরীরটা আপনার মনের বিরুদ্ধে বিদ্রোহ করছে। আমরা এ কারণের চিকিৎসা করতে পারবো না, শুধু উপসর্গগুলো কিছুটা কমাতে পারি। তারিকের এই পতনের সময় তার একমাত্র সঙ্গী হয়ে রইল সেই জলমানব। সে নিঃশব্দে পুল থেকে উঠে এসে তারিকের পাশে বসে থাকত। তার ভিনগ্রহী উপস্থিতি সেই জীবাণুমুক্ত আধুনিক অ্যাপার্টমেন্টে এক নীরব প্রহরীর মতো ছিল। তার সবুজ চোখ দুটোয় ছিল প্রভুর প্রতি অসীম কৃতজ্ঞতা আর উদ্বেগ। একদিন নিজেকে মৃত্যু পথযাত্রী ভেবে তারিক ক্ষীণ কণ্ঠে জলমানবকে বললেন, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। নিজের জন্য আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার বন্ধু, আমি চলে গেলে তোমার কি হবে? কে তোমার যত্ন নেবে? তারিকের এই কথাগুলো শোনার সাথে সাথে জলমানবের ভিতর থেকে এক তীব্র বন্য কান্নার শব্দ বেরিয়ে এলো, যা পুরো অ্যাপার্টমেন্টের নিস্তব্ধতাকে চুরমার করে দিল। সেই কান্না ছিল এক নতুন সূচনার পূর্বাভাস। জলমানবের মতো সত্তাদের আবেগ কোনো বিমূর্ত অনুভূতি নয়, বরং এক বাস্তব শারীরিক শক্তি। তাদের গভীরতম দুঃখ পৃথিবীর বুকে বস্তুগত রূপ নিতে পারে। তারিকের জন্য বন্ধুর সেই অন্তিম বিদায় সম্ভাষণ জলমানবের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিল।
সে তার প্রভুর আসন্ন মৃত্যুতে সত্যিকারের শোকে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। তার পান্নার মতো সবুজ চোখ থেকে রক্তের মতো টকটকে লাল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেই অশ্রুবিন্দুগুলো তার কালো গাল বেয়ে ঝরে ঝরে যখন ঝকঝকে মার্বেলের মেঝেতে পড়ছিল, তখন সেগুলো আর তরল থাকছিল না, বরং সঙ্গে সঙ্গে রূপান্তরিত হচ্ছিল নিখুঁত উজ্জ্বল রেড বেরিল ক্রিস্টালে। এই অভাবনীয় দৃশ্য দেখে তারিকের অবসন্ন দেহে যেন নতুন প্রাণের সঞ্চয় হলো। তার অসুস্থতা কোড়বুড়ের মতো উবে গেল, আর তার জায়গা নিল তীব্র আশা। তিনি বিছানা থেকে লাফিয়ে উঠে মেঝে থেকে সেই রত্নগুলো কুড়োতে শুরু করলেন। তার হতাশা পরিণত হলো উন্মত্ত আনন্দে। কিন্তু রত্নগুলো গোনার পর তিনি দেখলেন সংখ্যাটা 10,000-এর থেকে কিছুটা কম। তার মানব সুলভ লোভ আর স্বার্থপরতা ফিরে এলো। তিনি জলমানবের দিকে তাকিয়ে ধূর্ত স্বরে বললেন, বন্ধু, তোমার মনে কি আর কোনো দুঃখ নেই? একটু ভেবে দেখো, আমাদের দুজনের ভালোর জন্যই বলছি। এই অনুরোধ শুনে জলমানব অবাক হয়ে তিরস্কারের সুরে উত্তর দিল, আপনি কি আমাকে বাজারের নোটি ভেবেছেন যে যখন ইচ্ছা কাঁদব? না, তাদের অশ্রু মানুষকে প্রতারণা করার জন্য, কিন্তু সাগর রাজ্যের প্রাণীরা সত্যিকারের দুঃখ ছাড়া কাঁদতে পারে না। আমি আপনার জন্য কেঁদেছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনি মারা যাচ্ছেন, কিন্তু আপনি এখন সুস্থ। আমার সেই দুঃখের কারণ আর নেই। জলমানবের কথায় তারিক আবার হতাশ হয়ে পড়লেন। জলমানব কিছুক্ষণ চুপ করে তার প্রভুর দ্বিধাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে রইল, যেন এক কঠিন সমাধানের পথ খুঁজছে। পরদিন সকালে জলমানব এক অদ্ভুত পরিকল্পনার কথা জানালো। সে বলল, তারিকের জন্য তার শোক হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তার নিজের এক গভীর দুঃখ আছে যা সে চাইলেই জাগিয়ে তুলতে পারে। তার নির্বাসনের যন্ত্রণা, তার গৃহকাতরতা। পরিকল্পনা অনুযায়ী সেদিন সন্ধ্যায় তারিক আর জলমানব হাতির ঝিলের সেই ব্রিজের উপর গিয়ে বসল। সাথে ছিল কিছু মদ আর কিছু মাছ। এক সামুদ্রিক প্রাণী তার সমুদ্রের স্মৃতি জাগিয়ে তুলতে সমুদ্রের সন্তানদেরই খাচ্ছে। এই করুণ পরিহাসটুকু রাতের হাওয়া আর জলের উপরে শহরের আলোর প্রতিফলনের মতোই মায়াবী আর বিষণ্ণ ছিল। মদে চুমুক দিতে দিতে জলমানব অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে তার মনকে কেন্দ্রীভূত করলো তার হারিয়ে যাওয়া বাড়ির স্মৃতির উপর, গভীর সমুদ্রের সেই সাগর রাজ্য। তার মনে পড়তে লাগলো তার রাজ্যের নীরব মহিমা, বায়োলিউমিনিসেন্টের আলোয় উজ্জ্বল শহর, আর সেখানে কাটানো সুখের দিনগুলো। মদের প্রভাব আর অতীতের স্মৃতি মিলেমিশে তার ভিতরে এক তীব্র খাঁটি বিষণ্ণতা তৈরি হলো। নির্বাসনের যন্ত্রণা তাকে কাবু করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ দিয়ে আবার সেই রক্তিম অশ্রু ঝরতে শুরু করলো। এবার কান্নার ধারা ছিল আরো প্রবল। ব্রিজের পথের ওপর যেন লাল রত্নের বৃষ্টি হতে লাগলো। তারিক দ্রুত এবং আনন্দের সাথে সেগুলো কুড়িয়ে নিতে লাগলেন, যতক্ষণ না 10,000 সংখ্যাটি পূর্ণ হলো। লক্ষ্য পূরণ হতেই তিনি বিজয়ীর মতো চিৎকার করে উঠলেন। ঠিক সেই মুহূর্তে লেকের অপর প্রান্ত থেকে ভেসে এলো এক অপার্থিব সঙ্গীতের সুর, যা মানুষের তৈরি কোনো যন্ত্রের নয়। সেই সঙ্গীতের সুর ছিল এক বার্তা। জলমানব জানালো তার সাগর রাজ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য রাজকীয় দূত এসেছে। কিছুক্ষণের মধ্যেই লেকের জলের উপর এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল। এটি কোনো বাস্তব প্রাসাদ ছিল না, বরং
আলোর তৈরি এক হলোগ্রাফিক প্রবেশদ্বার, যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। জলমানব সেই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে তারিকের দিকে ফিরে বলল, আপনার দয়ার ঋণ শোধ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন আমার বিদায় নেওয়ার পালা। এই বলে সে তারিকের দিকে শেষবারের মতো কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো এবং ব্রিজ থেকে এক লাফে ঝাঁপিয়ে পড়ে অন্ধকার জলে অদৃশ্য হয়ে গেল। সেই আলোর দরজাটিও ধীরে ধীরে মিলিয়ে গেল, আর রাত আগের মতোই নীরব হয়ে গেল। তারিক সেই 10,000 রক্তিম রত্নের ভাস্কর্যটি উপহার দিয়ে তামান্নাকে বিয়ে করলেন। তিনি যা চেয়েছিলেন তার সবকিছুই পেলেন। কিন্তু আজও যখন তার পেন্ট হাউসে তামান্নার হাসির শব্দ প্রতিধ্বনিত হয়, তারিকের দৃষ্টি তার স্ত্রীর হাতের আংটির উপর পড়ে। বরফের উপর এক ফোঁটা রক্তের মতোই উজ্জ্বল আর অস্বস্তিকর সেই রত্নটির দিকে তাকিয়ে তারিকের ভেতরে নেমে আসে এক আকস্মিক নীরবতা, মধ্যরাতের হ্রদের মতোই বিশাল আর গভীর।